Good morning, my dear friends and my affectionate students. আজকে আমি একটি অন্য বিষয় নিয়ে আলোচনা করব, যেটি হলো ফিজিওলজিক্যাল অ্যানাটমি অফ স্পাইনাল কর্ড, অর্থাৎ সুষুম্না কাণ্ডের শারীরবৃত্তীয় শারীরস্থান। আজকের ভিডিওটি যারা মেডিকেল কিংবা প্যারামেডিকেল স্টুডেন্টস বা স্নাতক বা স্নাতকোত্তর স্তরে শারীরবিদ্যা বা স্নায়ুবিদ্যা নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু খুবই ইউজফুল। একাদশ শ্রেণীর সিলেবাসেও কিন্তু বা ক্লাস 11 সিলেবাসেও কিন্তু এটি বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। তবে ক্লাস 10 বা মাধ্যমিক স্তরের সিলেবাসে এটি খুব অল্প থাকলেও তোমরা কিন্তু এই ভিডিওটি অবশ্যই দেখবে, তাতে তোমাদের একটি সুস্পষ্ট ধারণা তৈরি হবে। তা আজকে আমি আমার ভিডিওটি শুরু করছি। তা প্রথমেই আমাদের জানতে হবে যে স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড বলতে কি বোঝায়। দেখো, আমাদের স্নায়ুতন্ত্র সাধারণত দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আরেকটি হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তৈরি হয় মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড দিয়ে, অর্থাৎ ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড দিয়ে কিন্তু তৈরি হয়। আর প্রান্তীয় স্নায়ুতন্ত্র বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম তৈরি হয় দেহে সরবরাহকারী বিভিন্ন ধরনের স্নায়ু বা নার্ভ দিয়ে। তাহলে সুষুম্না কাণ্ড বলতে বোঝায় মস্তিষ্কের মস্তিষ্ক কাণ্ড বা ব্রেন স্টেম থেকে শুরু করে নিতম্বের অগ্রভাগ বা কক্সিস পর্যন্ত বিস্তৃত লম্বা 45 সেন্টিমিটার লম্বা সিলিন্ড্রিক্যাল চোঙাকৃতি একটি প্রলম্বিত অংশ, মস্তিষ্কের একটি প্রলম্বিত অংশ, যা শিরদাঁড়ার মধ্যে বা মেরুদণ্ডের মধ্যে সুরক্ষিত থাকে। তাহলে আমাদের জানতে হবে যে এই লম্বা স্পাইনাল কর্ডের গুরুত্ব কি, এর কাজটাই বা কি। দেখো, দেহে সরবরাহকারী বিভিন্ন স্নায়ু বা নার্ভ যেগুলি মস্তিষ্কে পৌঁছায় বা মস্তিষ্ক থেকে বিভিন্ন দেহে বিভিন্ন অংশে সরবরাহিত হয়, সেগুলো সবই কিন্তু একটি কমন পাথওয়ে হিসেবে স্পাইনাল কর্ডকে ব্যবহার করে। অর্থাৎ সব দেহের সমস্ত নার্ভগুলোই কিন্তু স্পাইনাল কর্ডের মধ্যে দিয়ে, শুধুমাত্র ক্রেনিয়াল নার্ভ বাদে সমস্ত নার্ভই কিন্তু স্পাইনাল কর্ডের মধ্যে দিয়ে ব্রেনে পৌঁছায় বা ব্রেন থেকে আগত মোটর নার্ভ এই স্পাইনাল কর্ডের মাধ্যমেই দেহের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, স্পাইনাল কর্ডের কিন্তু আরো একটি কাজ রয়েছে, যেটি হলো এটি তৎক্ষণাৎ কোনো প্রতিবর্ত ক্রিয়া বা র্যাপিড বা কোনো কুইক রিফ্লেক্স কে তারা সম্পাদন করতে পারে। উদাহরণস্বরূপ বলা যায় উইথড্রয়াল রিফ্লেক্স। উইথড্রয়াল রিফ্লেক্স কি? যদি আমরা কোনো গরম জিনিসে হাত দিই, সঙ্গে সঙ্গে আমাদের মাসলগুলো রিল্যাক্স হয় এবং সঙ্গে সঙ্গে আমরা সেখান থেকে হাত থেকে সরিয়ে নিই বা সেটাকে ফেলে দিই, যাতে আমাদের হাত পুড়ে না যায় বা আমাদের কোনো টিস্যু ড্যামেজ না হয়। এই ধরনের প্রোটেক্টিভ রিফ্লেক্স, আরো অনেক ধরনের প্রোটেক্টিভ রিফ্লেক্স কিন্তু এই স্পাইনাল কর্ডের মাধ্যমে সম্পন্ন হয়। তাহলে আসো আমরা ডিটেলসে এই স্পাইনাল কর্ডের অ্যানাটমি সম্পর্কে জেনে নিই। স্পাইনাল কর্ড সম্বন্ধে জানতে গেলে প্রথমেই আমাদের স্পাইন বা মেরুদণ্ড সম্পর্কে জানতে হবে। তা কি এই মেরুদণ্ড বা স্পাইন? দেখো, মাথার খুলির অক্সিপিটাল বোন থেকে শুরু করে নিতম্বের অগ্রভাগ বা কক্সিস পর্যন্ত অনেকগুলি কশেরুকা বা ভার্টিব্রা পরস্পর সজ্জিত হয়ে যে লম্বা শিরদাঁড়া গঠন করে তাকে কিন্তু মেরুদণ্ড বা স্পাইন বলা হয়। এটি একটি প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে 71 সেন্টিমিটার লম্বা এবং একটি প্রাপ্তবয়স্ক মহিলার ক্ষেত্রে 63 থেকে 64 সেন্টিমিটার লম্বা। দেখো, প্রায় 33 থেকে 34টা ভার্টিব্রা বা কশেরুকা একটার উপর আরেকটা পরস্পর সজ্জিত হয়ে, যেমন অনেকটা ক্যারামবোর্ডের গুটি যেমন একটার উপর আরেকটা সাজালে যেভাবে তৈরি হয়, ঠিক সেই রকম ভাবে কশেরুকাগুলি একটার উপর একটা সজ্জিত হয়ে কিন্তু এইরকম লম্বা মেরুদণ্ড বা স্পাইন তৈরি হয়। এই মেরুদণ্ড বা স্পাইনকে কিন্তু কতগুলো রিজিয়ন বা অংশে ভাগ করা যায়। যেমন গলার কাছের অংশকে বলা হয়ে থাকে সার্ভাইকাল রিজিয়ন্স, বুকের এবং পেটের উপরিভাগের অংশকে বলা হয়ে থাকে থোরাসিক রিজিয়ন, মধ্যপেটের অংশকে বলা হয়ে থাকে বা মধ্য উদরদেশের অংশকে বলা হয়ে থাকে লাম্বার, তলপেটের অংশ স্যাক্রাল এবং তারপরে একদম নিতম্বের অগ্রভাগ অংশকে বলা হয় কক্সিস। এইভাবেই কিন্তু বিভিন্ন রকম রিজিয়নে ভাগ করা যায়। যেমন সার্ভাইকাল অংশে 7খানা কশেরুকা দিয়ে তৈরি হয়, থোরাসিক অংশ 12টি কশেরুকা দিয়ে তৈরি হয়,
এবং স্যাক্রাল অংশ 5টি, কক্সিজিয়াল 4টি, যদি এখানে 4টি মিলিত হয়ে একটা কশেরুকায় পরিণত হয়। অক্সিপিটাল বোনের সাথে প্রথম যে কশেরুকাটা লেগে থাকে বা সার্ভাইকাল অংশের প্রথম কশেরুকাটার নাম হচ্ছে অ্যাটলাস, তারপরের কশেরুকার নাম হচ্ছে অ্যাক্সিস। এইভাবে কিন্তু প্রত্যেকটা কশেরুকার বিভিন্ন রকম নামকরণ করা হয়। দেখো, এই মেরুদণ্ড বা স্পাইন কিন্তু কোনো নিরেট কোনো গঠন নয়, এটি কিন্তু একটি ফাঁপা গঠন, ফাঁপা। এবং এই ফাঁপা হওয়ার জন্য এর মধ্যে দিয়েই কিন্তু স্পাইনাল কর্ড বা মেরুদণ্ডটি সুষুম্না কাণ্ডটি এর মধ্যে দিয়ে বিস্তৃত থাকে। তাহলে আমাদের ক্রস সেকশনালি যদি আমরা দেখি এই কশেরুকাগুলোকে, এর কি কি অংশ আমরা দেখতে পাবো, চলো আমরা একটু দেখে নিই। এই ছবিটা দেখো, এইটি হলো একটি কশেরুকার ক্রস সেকশনাল ভিউ। দেখো, এর কয়েকটি পার্ট বা অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেমন এর একটি বডি থাকে, এই বডিটা ডিস্কের মতন বা চাকতির মতন আকৃতি হয় এবং এর সাথে কতগুলি প্রসেস যুক্ত থাকে, যেমন লম্বা লঙ্গিচুডিনাল স্পাইনাস প্রসেস, আড়াআড়িভাবে যুক্ত ট্রান্সভার্স প্রসেস, আর্টিকুলার প্রসেস যেমন সুপিরিয়র এবং ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস, এই ধরনের বিভিন্ন রকম প্রলম্বিত অংশ বা প্রসেস যুক্ত থাকে। এবং এই বডি এবং এই প্রলম্বিত অংশের মাঝের অংশটি কিন্তু একটি ফাঁপা হয় বা ফাঁকা স্থান থাকে। এই ফাঁকা স্থানের মধ্যে দিয়ে যেমন এরকম দেখতে পাচ্ছে, এর মধ্যে দিয়ে স্পাইনাল কর্ডটা কিন্তু এক্সটেন্ডেড থাকে বা বিস্তৃত থাকে। যখন একটার উপর আরেকটা কশেরুকা এইভাবে পরস্পর সজ্জিত হয়ে যখন মেরুদণ্ড বা স্পাইন তৈরি করে, তখন এই ফাঁকা স্থানগুলো একসাথে মিলিত হওয়ার ফলে একটি ক্যানেল তৈরি করে বা নালী তৈরি করে, যাকে বলা হয় ভার্টিব্রাল ক্যানেল বা আন্তঃকশেরুকা নালী। সেই নালীর মধ্যে দিয়ে কিন্তু স্পাইনাল কর্ডটা, দেখো এইখানে এই ছবিটা দেখো, দেখলে বুঝতে পারবে এইভাবে স্পাইনাল কর্ডটা বিস্তৃত থাকে। এটি হচ্ছে ল্যাটেরাল ভিউ অফ আ ভার্টিব্রা বা পার্শ্বীয় চিত্র, ভার্টিব্রার একটা পার্শ্বীয় চিত্র। দেখো, প্রত্যেকটি কশেরুকার মাঝখানে ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকে, যেগুলো সাধারণত তরুণাস্থি বিশিষ্ট কলা দ্বারা তৈরি হয় বা কার্টিলেজিনিয়াস টিস্যু দিয়ে তৈরি হয়। প্রত্যেকটা কশেরুকার সংযোগস্থলে একজোড়া করে, পাশের দিকে একজোড়া করে এরকম ছিদ্র থাকে, যাকে বলা হয় ইন্টারভার্টিব্রাল ফোরামিনা বা আন্তঃকশেরুকা ছিদ্র। এবং এই ছিদ্র হচ্ছে সুষুম্না স্নায়ু বা স্পাইনাল নার্ভের এক্সিট পয়েন্ট, বা এর মধ্যে দিয়েই কিন্তু এরা ভার্টিব্রাল ক্যানেল থেকে বাইরে নির্গত হতে পারে। এবার আমরা স্পাইনাল কর্ডের জেনারেল অ্যানাটমি বা এক্সটার্নাল অ্যানাটমি সম্পর্কে জানব। দেখো, এইটা জানতে গেলে আমাকে বিভিন্ন রকম ভিউ সম্বন্ধে জানা যাবে। এটা যেমন ডরসাল ভিউ অফ এ স্পাইনাল কর্ড, এটা যেমন ল্যাটেরাল ভিউ অফ এ স্পাইনাল কর্ড। ডরসাল মানে হচ্ছে আমাদের বডির বা দেহের পেছনের দিকে বা পিঠের দিকের অংশকে বলা হয় পৃষ্ঠদেশ। ভেন্ট্রাল মানে হচ্ছে দেহের সম্মুখ ভাগ, ল্যাটেরাল মানে হচ্ছে দেহের দুই পাশে বা পার্শ্বীয় দিক, এবং সুপিরিয়র মানে হচ্ছে কোনো দিকের উপরের দিক থেকে, এবং ইনফিরিয়র মানে হচ্ছে নিচের দিক থেকে। তা দেখে নিই আমরা স্পাইনাল কর্ডের জেনারেল অ্যানাটমি সম্পর্কে। দেখো, আমি আগেই বলেছি স্পাইনাল কর্ড হচ্ছে 45 সেন্টিমিটার লম্বা একজন প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে 42 থেকে 43 সেন্টিমিটার লম্বা হয়। দেখো, এটি সাধারণত সিলিন্ড্রিক্যাল বা চোঙাকৃতি এবং উপর নিচ বলতে ভেন্ট্রাল এবং ডরসাল সাইড কিছুটা চাপা হয়, পুরোপুরি গোলাকার হয় না, কিছুটা চাপা হয়। যেমন এই ছবিটা দেখলেই কিন্তু তোমরা সেটুকু পরিষ্কারভাবে তোমরা বুঝতে পারবে। তো দেখো, এই স্পাইনাল কর্ড ব্রেন স্টেমের মেডুলা অবলঙ্গাটার থেকে শুরু হয় এবং তারা বিস্তার লাভ করে লাম্বার কশেরুকার 2 নম্বর লাম্বার কশেরুকা পর্যন্ত, মানে L2 কশেরুকা বা ভার্টিব্রা পর্যন্ত কিন্তু এরা বিস্তার লাভ করে। তারপরেও অবশ্য যেমন স্যাক্রাল এবং কক্সিজিয়াল অংশে অবশ্যই স্পাইনাল নার্ভ পাওয়া যায়। সেটা কিভাবে পাওয়া যায় আমি পরে আসছি সেই সংক্রান্ত আলোচনায়। দেখো, ঠিক যেরকমভাবে ভার্টিব্রার অংশগুলোকেও বিভিন্ন রিজিয়ন বা অংশে ভাগ করা হয়েছিল, ঠিক একই রকমভাবে আমার স্পাইনাল কর্ড বা সুষুম্নাকাণ্ডকেও কিন্তু কতগুলো রিজিয়ন বা অংশে ভাগ করা যেতে পারে। যেমন এরও কিন্তু সার্ভাইকাল রিজিয়ন থাকে, যেখানে কশেরুকার মানে স্পাইনের ক্ষেত্রে যেখানে সার্ভাইকাল রিজিয়ন ছিল, এখানেও সার্ভাইকাল রিজিয়ন, তারপরের অংশ থোরাসিক রিজিয়ন, তারপরের অংশ লাম্বার, স্যাক্রাল এবং কক্সিজিয়াল। প্রসঙ্গত উল্লেখ্য 31টা কশেরুকা খণ্ডক পর্যন্ত কিন্তু স্পাইনাল কর্ড বিস্তৃত থাকে, যদিও অ্যাকচুয়ালি স্পাইনাল কর্ড L2 ভার্টিব্রা পর্যন্ত বিস্তৃত থাকে, কিন্তু স্পাইনাল নার্ভ প্রায় 31টা খণ্ডক পর্যন্ত আমরা দেখতে পাই, 31 জোড়া স্পাইনাল নার্ভ কিন্তু আমরা পাই।
এইগুলোকে আমি ডিফারেন্ট কালার ইউজ করে দেখিয়েছি, দেখো যেমন এটা সার্ভাইকাল রিজিনের জন্য নীল, থোরাসিক লাল, লাম্বার সবুজ, স্যাক্রাল কালো এবং কক্সিজিয়াল বেগুনি বা ভায়োলেট। মোস্ট আমাদের যে করোটি বা স্কালের কি বলা হয়, স্কালের অক্সিপিটাল বোন থেকে এরা ফোরামেন ম্যাগনাম নামক ছিদ্রের মাধ্যমে এরা বাহির হয়, স্কাল থেকে বাহির হয় এবং প্রথম কশেরুকা যে অ্যাটলাসের মধ্যে এরা প্রবেশ করে, তারপরে কিন্তু ভার্টিব্রাল ক্যানেলের মধ্যে দিয়ে এরা কিন্তু বিস্তার লাভ করে L2 সেগমেন্ট পর্যন্ত, আপ টু L2 ভার্টিব্রা পর্যন্ত। দেখো এইগুলোর বিভিন্ন রকম নামকরণ করা আছে স্পাইনাল সেগমেন্টগুলোকে, যেমন সার্ভাইকাল অংশে C1, C2, C3, C8 পর্যন্ত রয়েছে। এখানে প্রসঙ্গত উল্লেখযোগ্য যে 31টা খণ্ডকের স্পাইনাল কর্ডের 31টা খণ্ডকের মধ্যে সার্ভাইকাল খণ্ডক রয়েছে 8টা, কিন্তু কশেরুকা ছিল 7টা। কেন এটা হয় সেটা আমি পরে বিস্তারিতভাবে বলছি। তাই জন্য 8টা সুষুম্না স্নায়ু কিন্তু এইভাবে দেখো স্পাইনাল কর্ডের দুই দিক দিয়ে এক জোড়া করে এইভাবে কিন্তু প্রত্যেকটা সেগমেন্ট থেকে এক জোড়া করে সুষুম্না স্নায়ু কিন্তু এইভাবে নির্গত হয়, প্রত্যেকটা রিজিয়ন থেকে এক জোড়া করে, প্রায় 31 জোড়া এরকম সুষুম্না স্নায়ু স্পাইনাল কর্ডের দুই দিক থেকে বা বাম এবং ডান দিক থেকে এইভাবে কিন্তু নির্গত হতে থাকে। কেন 8টা হয়? প্রথম যে একজোড়া সুষুম্না স্নায়ু মানে C1 যে স্পাইনাল নার্ভটা যেটা হয় সেটা কিন্তু সাধারণত অক্সিপিটাল বোনের এবং অ্যাটলাসের মধ্যবর্তী যে ফাঁকা স্থান সেখান থেকে বেরোয়। বাকি নার্ভগুলো বা বাকি স্পাইনাল নার্ভগুলো কিন্তু ইন্টারভার্টিব্রাল ফোরামেনের মধ্যে দিয়ে বেরোয়। তাই জন্যই কিন্তু সার্ভাইকাল অংশে 8টা থাকলেও কিন্তু ক্ষতি নেই, যদিও ভার্টিব্রা থাকে 7টা। আচ্ছা দেখো সার্ভাইকাল অংশের C4 সেগমেন্ট থেকে শুরু করে T1 সেগমেন্ট পর্যন্ত অংশটা কিছুটা কিন্তু চওড়া বা মোটা হয়, এই অংশটাকে বলা হয় থাকে সার্ভাইকাল এনলার্জমেন্ট। ঠিক একই রকম এনলার্জমেন্ট দেখা যায় T9 অংশ থেকে শুরু করে L1 পর্যন্ত, এই অংশটাকে বলা হয়ে থাকে লাম্বার এনলার্জমেন্ট। সার্ভাইকাল এনলার্জমেন্ট ইন্ডিকেট করে বা বোঝায় যে বডির আপার এক্সট্রিমিটিস বা হাতের দিকে নার্ভ সাপ্লাইকে, ঠিক একই রকমভাবে লাম্বার এনলার্জমেন্ট বোঝায় বডির লোয়ার এক্সট্রিমিটিস বা পায়ের দিকের নার্ভ সাপ্লাইকে। আচ্ছা দেখো বলেছিলাম যে L2 সেগমেন্ট পর্যন্ত স্পাইনাল কর্ডের মূল বিস্তৃতি, তার মানে হচ্ছে লাম্বার এনলার্জমেন্টের পরে হঠাৎ করে স্পাইনাল কর্ড সরু হয়ে শেষ হয়ে যায় এবং একটা কোণের বা চোঙা বা সূচালো একটি অংশ একটি গঠন করে, অগ্রভাগ গঠন করে, যাকে বলা হয়ে থাকে কোনাস মেডিউলারিস। এবার দেখো যেহেতু 31 জোড়া নার্ভ আমরা পাই বা 31 জোড়া নার্ভ আমরা পাই, সেগুলো কি করে পাই? আমরা স্যাক্রাল এবং কক্সিজিয়াল অংশের থেকেও কিন্তু আমরা নার্ভ পেয়ে থাকি। স্যাক্রালে 5টা, কক্সিজিয়ালে 1টা, লাম্বারের 2টো বাদ দিয়ে আরও 3টে রয়েছে। সেই নার্ভগুলো কি করে পাই না, এই স্পাইনাল কর্ড শেষ হয়ে যাওয়ার পরেও এখান থেকেই যে নার্ভগুলো উৎপত্তি হয় সেগুলো ভার্টিব্রাল ক্যানেলের মধ্যে দিয়ে কিছুটা নিচের দিকে নেমে তাদের রিলেভেন্ট বা তাদের কনসার্ন ইন্টারভার্টিব্রাল ফোরামিনা দিয়ে তারা কিন্তু বেরোয়, বাহির হয়ে যায় ভার্টিব্রাল ক্যানাল থেকে। তাই জন্য এই অংশটাকে দেখতে হয়, মানে স্পাইনাল কর্ডের পরবর্তী অংশটাকে দেখতে হয় একটা ঘোড়ার লেজের মতন বা হর্সটেল, সেই অংশটাকে বলা হয়ে থাকে কডা ইকুইনা। তাহলে আমরা স্পাইনাল কর্ডের জেনারেল অ্যানাটমি সম্পর্কে কিছুটা জানলাম বা এক্সটার্নাল অ্যানাটমি সম্পর্কে কিছুটা। এখানে আমি একটা ল্যাটেরাল ভিউ দেখিয়েছি, দেখো স্পাইনাল কর্ডের, দেখো এখানে প্রত্যেকটা কশেরুকার আমি নাম্বার দিয়েছি এবং দেখো প্রত্যেকটা কশেরুকার মধ্যবর্তী যে ফাঁকা স্থান যেটাকে বলা হচ্ছে ইন্টারভার্টিব্রাল ফোরামিনা, তার মধ্যে দিয়ে দেখো এই স্পাইনাল নার্ভগুলো কিন্তু দেখো নির্গত হয়েছে। আচ্ছা এবার আমরা জানবো স্পাইনাল কর্ডের প্রোটেক্টিভ লেয়ার বা তার সুরক্ষা আবরক সম্পর্কে বা প্রোটেক্টিভ শীট সম্পর্কে। প্রথমেই বলেছি যে ভার্টিব্রার মধ্যে দিয়ে যেহেতু বা স্পাইনের মধ্যে দিয়ে যেহেতু আমার স্পাইনাল কর্ডটা বিস্তৃত থাকে, তাই জন্য স্পাইন বা ভার্টিব্রা এর একটি স্টার্ডি শেল্টার বা দৃঢ় আশ্রয়স্থল হিসেবে কাজ করে, যা কিন্তু স্পাইনাল কর্ডকে বাইরের যে কোনো আঘাত থেকে রক্ষা করতে পারে। সেটা একটা দৃঢ় আবরক বা দৃঢ় আশ্রয়স্থল হচ্ছে এই ভার্টিব্রা। এছাড়াও আরেকটি প্রোটেক্টিভ শীট থাকে যাকে বলা হয়ে থাকে মেনিনজেস কিন্তু ব্রেনেরও একটি প্রোটেক্টিভ শীট বা প্রোটেক্টিভ লেয়ার, এবং এই ব্রেনকে এরা কভার করার পরেও এরা কিন্তু স্পাইনাল কর্ডের ক্ষেত্রেও কন্টিনিউয়াস হয় এবং এরা আপ টু
H2 সেগমেন্ট পর্যন্ত বা একদম কক্সিজিয়াল পর্যন্ত অংশ পর্যন্তই কিন্তু এরা বিস্তৃত থাকে। এবং দেখো স্পাইনাল কর্ড শেষ হওয়ার পরেও যে এক্সটেন্ডেড পোর্শনটা মেনিনজিসের আমরা পাই, বিশেষ করে পায়ামেটারটা প্রায় কক্সিসের সাথে ফিক্স থাকে, অ্যাটাচ থাকে বা সংযুক্ত থাকে এবং স্পাইনাল কর্ডকে তার ভার্টিব্রাল ক্যানেলের মধ্যে ফিক্সড রাখে। এই এক্সটেন্ডেড পোর্শনটাকে আমরা বলি ফাইলাম টার্মিনেল। আচ্ছা, এবার এই ছবিটা আমরা দেখে নিই। দেখো এইটা হচ্ছে স্পাইনাল কর্ড, দেখো এটা হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার এবং এর সাথে দেখো তিনখানা লেয়ার এইভাবে কিন্তু বা তিনখানা মেমব্রেন। আমরা জানি যে মেনিনজেসের কিন্তু তিনটে পর্দা দিয়ে তৈরি হয়, যেহেতু সর্ববস্তু পর্দাটা হচ্ছে ডুরা ম্যাটার, যেটা হচ্ছে ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু বা যোজক কলা দিয়ে তৈরি হয়। মাঝেরটা হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার, যেটি সাধারণত মাকড়সার জালের মতন বা স্পার্ডার লাইক কোলাজেন ফাইবার দিয়ে তৈরি হয়। এবং সর্বভিতরের যেটা স্তর, যেটা একদম স্পাইনাল কর্ডের গায়ে লেপ্টে থাকে, সেটাকে বলা হয় পায়াম্যাটার। সেটা কিন্তু সাধারণত স্বচ্ছ কিউবাইডাল এপিথেলিয়াল সেলের লেয়ার দিয়ে তৈরি হয়। দেখো এই তিনটে লেয়ারের মধ্যেও কিন্তু আবার কিছু কিছু গ্যাপ থাকে, যেগুলো কিন্তু স্পাইনাল কর্ডকে এক্সট্রা সুরক্ষা বা এক্সট্রা প্রোটেকশন দেয়। যেমন বলতে পারি যে এই ভার্টিব্রার দেওয়াল এবং যে ডুরাম্যাটারের মাঝখানের যে ফাঁকা স্থান, তাকে বলা হয় তাকে এপিডিউরাল স্পেস। এই এপিডিউরাল স্পেস কিন্তু সাধারণত ফ্যাট বা চর্বি দিয়ে পূর্ণ থাকে এবং এই ফ্যাট এবং চর্বি একে কুশনের মতন বাইরের আঘাত থেকে রক্ষা করতে পারে। ঠিক একই রকমভাবে ডুরাম্যাটার এবং অ্যারাকনয়েড ম্যাটারের মধ্যে একটি ফাঁকা স্থান থাকে, যাকে বলা হয় থাকে সাবডিউরাল স্পেস। এই সাবডিউরাল স্পেসের মধ্যে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড কিন্তু পূর্ণ থাকে, যা কিন্তু একে এক্সট্রা একটা সুরক্ষা প্রদান করে। ঠিক একই রকমভাবে অ্যারাকনয়েড ম্যাটার এবং পায়াম্যাটারের মধ্যে একটি ফাঁকা স্থান থাকে, যাকে বলা হয় থাকে সাব অ্যারাকনয়েড স্পেস। এই সাব অ্যারাকনয়েড স্পেসের মধ্যে দিয়ে কিন্তু কিছু সিএসএফ বা মস্তিষ্ক সুষুম্না রস বা সিএসএফ বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড কিন্তু এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়, যা স্পাইনাল কর্ডকে পুষ্টি প্রদান করে বা নারিশ করে। পায়াম্যাটার অংশটি ল্যাটেরাল দিকে এইরকম এক্সটেন্ডেড হয়ে একটা ট্রায়াঙ্গুলার শেপের পোর্শন তৈরি করে, যেটা কিন্তু একদম ডুরাম্যাটারের সাথে যুক্ত থাকে এবং ডুরাম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার এবং পায়াম্যাটারকে একসঙ্গে ফিক্সড রাখে তাদের অবস্থানে, যেটা যাতে খুলে না যায়। এই ধরনের এক্সটেন্ডেড অংশটাকে বলা হয়ে থাকে ডেন্টিকিউলের লিগামেন্ট। এটা এক ধরনের লিগামেন্ট। আচ্ছা, তাহলে আমরা এর প্রোটেক্টিভ লেয়ার সম্বন্ধে জানলাম। এবার আমরা জানবো যে এই স্পাইনাল কর্ডকে যদি আমরা স্লাইস করি বা ট্রান্সভার্স সেকশন করি, মানে আলুর চিপসের মতন কাটি, তাহলে এই স্লাইস অংশে আমরা কি কি অংশ দেখতে পাবো। এই ছবিটা দেখলে কিন্তু সেটা সম্বন্ধে আমার একটা ধারণা তৈরি হবে। দেখো স্পাইনাল কর্ড দুই ধরনের বস্তু দিয়ে তৈরি হয়। একটি হচ্ছে গ্রে ম্যাটার বা ধূসর বস্তু, একটি হচ্ছে হোয়াইট ম্যাটার বা শ্বেত বস্তু। গ্রে ম্যাটার সাধারণত বিভিন্ন নিউরনের বা স্নায়ুকোষের কোষ দেহ দিয়ে তৈরি হয় বা কোষ দেহ এবং ডেনড্রন দিয়ে তৈরি হয়, এবং শ্বেত বস্তু তৈরি হয় সাধারণত মাইলিনেটেড অ্যাক্সন দিয়ে। যেহেতু মাইলিনেটেড অ্যাক্সন, তাই জন্য মাইলিন শীট থাকার জন্য এর রংটা সাদা হয়, কারণ মাইলিন শীট হচ্ছে চর্বি জাতীয় স্তর, তার জন্য রংটা সাদা হয়। আর ধূসর বস্তুতে যেহেতু কোষদেহগুলো থাকে, কোষদেহদের মধ্যে আমার নিজেল দানা থাকে, নিউরনের কোষদেহর মধ্যে নিজেল দানা থাকে। নিজেল দানার কিন্তু বাদামি রং হওয়ার জন্য এই ধূসর বস্তু কিন্তু ধূসর হয়। আচ্ছা, দেখো এই স্পাইনাল কর্ড, দেখো ভেন্ট্রাল এবং ডরসাল পোর্শন। এটা হচ্ছে ভেন্ট্রাল, এই উপরের দিকটা হচ্ছে ডরসাল বা পস্টেরিয়ার অংশ, এটা হচ্ছে ভেন্ট্রাল অংশ, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে লেফট। এই দেখো ডরসাল এবং ভেন্ট্রাল অংশটা কিন্তু কিছুটা চাপা। এবার দেখো আমরা হোয়াইট ম্যাটার পোর্শনে কিন্তু কতগুলো খাঁজ বা ভাঁজ দেখতে পাই। কি কি এই খাঁজ এবং ভাঁজগুলো? দেখো প্রথমেই বলি, ভেন্ট্রাল অংশে একটা গভীর এবং চওড়া খাঁজ দেখা যায়, যেটাকে বলা হয় অ্যান্টিরিয়র মিডিয়ান ফিশার। ঠিক পস্টেরিয়ার বা ডরসাল অংশেও কিন্তু একটি গভীর সরু খাঁজ দেখা যায়, যাকে বলা হয় পস্টেরিয়ার মিডিয়ান সালকাস। এই অ্যান্টিরিয়র মিডিয়ান ফিশার এবং পস্টেরিয়র মিডিয়ান সালকাস কিন্তু এই স্পাইনাল কর্ডকে দুটি গোলার্ধে বিভক্ত করে, একটি হচ্ছে লেফট এবং রাইট, এই দুটি গোলার্ধে বিভক্ত করে। দেখো লেফট অংশ থেকে লেফট স্পাইনাল কর্ড এবং রাইট অংশ থেকে রাইট স্পাইনাল কর্ড এইভাবে কিন্তু নির্গত হয়। এছাড়াও কিন্তু আরও কিছু খাঁজ দেখা যায়, যেমন পস্টেরিয়র মিডিয়ান সেপ্টামের আর ডান দিক এবং বাঁ দিকে থাকে পস্টেরিয়র ইন্টারমিডিয়েট সালকাস, তারও কিছুটা ডান দিক এবং বাঁ দিক ঘেঁষে থাকে পস্টেরিয়র ল্যাটেরাল সার্কাস, এটা ল্যাটেরাল সারফেসে হয়। আবার অ্যান্টেরিয়র অংশে অ্যান্টেরিয়র মিডিয়ান ফিশারের দুই দিকেও কিন্তু অ্যান্টেরিয়র ল্যাটেরাল সালকাস এরকম ধরনের কিছু খাঁজ আমরা দেখতে পাই। কাল্পনিকভাবে আবার
স্পাইনাল কর্ডকে ডরসাল এবং ভেন্ট্রাল পোর্শনে ভাগ করা যায়। ডরসাল পোর্শনটা সাধারণত সেন্সরি বা সংজ্ঞাবহ কাজের সাথে যুক্ত এবং ভেন্ট্রাল পোর্শনটা সাধারণত মোটর বা চেস্টীয় কাজের সাথে যুক্ত হয়। স্পাইনাল কর্ডের ঠিক মধ্যবর্তী অংশে একটা ছিদ্র দেখা যাচ্ছে, একটা ক্যানেল দেখা যায়, যাকে বলা হয় সেন্ট্রাল ক্যানেল। এই সেন্ট্রাল ক্যানেল কিন্তু সিএসএফ বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড দিয়ে পূর্ণ থাকে। এই সিএসএফ কিন্তু দেখো, এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এই সিএসএফ কিন্তু মস্তিষ্কর যে ফোর্থ ভেন্ট্রিকেল রয়েছে বা চতুর্থ ভেন্ট্রিকেল রয়েছে তার সাথে কিন্তু কন্টিনিউ করে একদম, যেখানে যতদূর আর কি স্পাইনাল কর্ডের বিস্তৃতি, এবং এর মধ্যে দিয়েও কিন্তু আমার সিএসএফ প্রবাহিত হয়। আচ্ছা, দেখো এই গ্রে হর্ন বা ধূসর বস্তু অংশটাকে কিন্তু কতগুলো ভাগে ভাগ করা যায়, কতগুলো অংশে ভাগ করা যায়। যেমন এটি কিন্তু একটা প্রজাপতির মতন দেখতে বা বাটারফ্লাই শেপের বা ইংরাজি এইচ বর্ণমালার মতন দেখতে হয়। এর যে পাখা, উপরি অংশের পাখা বা এটাকে যে প্রলম্বিত অংশ দেখা যায় ডর্সাল অংশে, সেই ধূসর অংশটাকে বলা হয় তাকে ডর্সাল গ্রে হর্ন। ল্যাটেরাল পোর্শনেও কিন্তু এরকম একটা শিংয়ের মতন অংশ বা প্রলম্বিত অংশ দেখা যায়, যাকে বলা হয় ল্যাটেরাল গ্রে হর্ন। এবং একদম ভেন্ট্রাল অংশে যে ভোঁতা শিংয়ের মতন অংশ দেখি, যেটাকে বলা হয় এটাকে ভেন্ট্রাল গ্রে হর্ন। দেখো এই সেন্ট্রাল ক্যানেলের উপরের অংশটাকে বলা হয়ে থাকে, এই যে উপরের সরুর অংশটাকে বলা হয় থাকে ডরসাল গ্রে কমিশিওর, এবং নিচের অংশটাকে বলা হয় থাকে ভেন্ট্রাল গ্রে কমিশিওর। কমিশিওর কেন? কারণ এটা কিন্তু লেফট এবং রাইট হেমিস্ফিয়ারকে সংযুক্ত করে, এই জন্য কিন্তু এটাকে বলা হয় কমিশিওর। আচ্ছা, এই সাদা অংশটাকেও কিন্তু কতগুলো আমরা ভাগ করতে পারি। যেমন এই অংশটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় থাকে পস্টেরিয়ার হোয়াইট ফাইনিকুলাস। এই অংশটাকে বলা হয়ে থাকে ল্যাটেরাল হোয়াইট ফিউনিকুলাস। এই অংশটাকে বলা হয়ে থাকে অ্যান্টেরিয়ার হোয়াইট ফিউনিকুলাস। এবং দেখো পস্টেরিয়ার মিডিয়ান সেপ্টাম এবং ডরসাল গ্রে কমিশিওরের মধ্যবর্তী যে সরু হোয়াইট ম্যাটার অংশটাকে বলা হয়ে থাকে পস্টেরিয়ার হোয়াইট কমিশিওর, এবং ঠিক অ্যান্টেরিয়ার মিডিয়ান ফিশার এবং ভেন্ট্রাল গ্রে কমিশিওরের মাঝখানের অংশটাকে বলা হয়ে থাকে অ্যান্টেরিয়ার হোয়াইট কমিশিওর। এইভাবে আমরা ইন্টারনাল অ্যানাটমি বা স্লাইস অ্যানাটমি সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো স্পাইনাল কর্ডের ফিজিওলজিক্যাল অ্যানাটমি সম্পর্কে। আচ্ছা, প্রসঙ্গত বলে রাখি, এই যে ল্যাটেরাল গ্রে হর্ন, এটা কিন্তু স্পাইনাল কর্ডের সব অংশে দেখা যায় না। এইটি দেখা যায় সাধারণত T1 বা থোরাসিক 1 থেকে শুরু করে S4 পর্যন্ত সাধারণত অংশে। সার্ভাইকাল অংশে থাকেই না, স্যাক্রাল অংশের এবং কক্সিজিয়াল অংশে খুব একটা দেখা যায় না, তবে S4 পর্যন্ত কিছুটা থাকে, তবে থোরাসিক অংশের সব থেকে প্রমিনেন্ট হয়। যেমন থোরাসিক অংশের ল্যাটেরাল গ্রে হর্ন সাধারণত সিম্প্যাথেটিক ফাইবার, মানে সিম্প্যাথেটিক নিউরনগুলো এখানে থাকা যায়। আর এখানে মানে হচ্ছে S4 পর্যন্ত, S1 থেকে S4 পর্যন্ত প্যারাসিম্প্যাথেটিক নিউরনের প্রিগ্যাংলিওনিক ফাইবারগুলো দেখা যায়। আচ্ছা, বিজ্ঞানীরা তাদের সুবিধার্থে কতগুলো ল্যামিনায় কিন্তু ভাগ করেছেন স্পাইনাল কর্ডকে। এই ল্যামিনাকে বলা হয়ে থাকে, এই ল্যামিনাগুলো দেখো, যেমন পস্টেরিয়ার বা ডরসাল গ্রে হর্ন থেকে ভেন্ট্রাল গ্রে হর্ন পর্যন্ত কিন্তু কতগুলি এইরকম বিভিন্ন রকম অঞ্চল বা ইয়েতে ভাগ করেছেন। প্রায় 9টা অঞ্চলে এভাবে ভাগ করা যায়। এগুলোকে প্রত্যেকটা ল্যামিনা 1, ল্যামিনা 2, ল্যামিনা 3, 4, 5, 6, 7, 8, 9 এরকমভাবে ভাগ করা হয়। ল্যামিনার সংখ্যা যত বাড়ে ততই কিন্তু এদের সেন্সারি ফাংশনস পরিবর্তিত হয়ে মোটর ফাংশনসে পরিণত হয়, যেহেতু ভেন্ট্রাল অংশটা মোটর ফাংশনসের সাথে যুক্ত এবং ডরসাল অংশটা সেন্সারি ফাংশনের সাথে যুক্ত। এখানে কতগুলো আমি সেলসের ডিস্ট্রিবিউশনস দেখিয়েছি। দেখো সেলসের ডিস্ট্রিবিউশন, যেমন ডরসাল গ্রে হর্ন পোর্শনে, ডরসাল গ্রে হর্ন পোর্শন থেকে ভেন্ট্রাল গ্রে হর্ন পোর্শন পর্যন্ত কিছু সেলসের বিস্তৃতি। দেখো ডরসাল গ্রে হর্ন পোর্শনসের একদম টিপে রয়েছে মার্জিনাল সেল। মার্জিনাল সেল সাধারণত টাচ নিউরনের একটি আশ্রয়স্থল। তারপরে রয়েছে সাবস্ট্যান্সিয়া জিলেটিনোসা সেলস। এই সাবস্ট্যান্সিয়া জিলেটিনোসা সেল কিন্তু সাধারণত পেইন্টস নিউরন, মানে হচ্ছে ব্যথার যে নিউরনস তার একটা আশ্রয়স্থল। তারপরে রয়েছে তার ভেন্ট্রাল অংশে রয়েছে চিপ সেন্সারি সেলস এবং ট্রাক্ট সেলস। তারপরে কিছুটা প্রমিনেন্ট ক্লার্ক কলাম সেলস এবং ইন্টারনাল সেল দেখা যায়। এইসব সেলসগুলোই কিন্তু সব সেন্সারি ফাংশনস বা সংজ্ঞাবহ নিউরনের স্নায়ুকোষের কোষ দেহ এইগুলো। আচ্ছা,
এর ভেন্ট্রাল গ্রে হর্ন ল্যাটেরাল গ্রে হর্ন পোর্শনে, ল্যাটেরাল গ্রে হর্ন পোর্শনে কিন্তু সাধারণত অটোনমিক সেলস দেখা যায়। যেমন আমি বলেছি ল্যাটেরাল গ্রে হর্নে থাকে অটোনমিক সেলস, মানে হচ্ছে সিম্প্যাথেটিক বা প্যারাসিম্প্যাথেটিক নিউরনের কোষদেহগুলো এখানে থাকে। আচ্ছা, ভেন্ট্রাল গ্রে হর্ন পোর্শনে কিন্তু সাধারণত আলফা এবং গামা মোটর নিউরনের একটি আশ্রয়স্থল। আলফা এবং গামা মোটর নিউরন সাধারণত, আলফা মোটর নিউরন সাধারণত কি করে, তোমার এক্সট্রা ফিউজাল ফাইবারকে এরা, মানে হচ্ছে মাসেল স্পিন্ডেল এক্সট্রা ফিউজাল ফাইবারকে এরা ইনারভেট করতে পারে এইসব নিউরন ঘোষগুলো, এবং গামা মোটর নিউরন ইন্ট্রাফিউজাল ফাইবারসের ইয়েগুলোকে ইনারভেট করে। এছাড়াও এখানে থাকে কিছু ইন্টারনিউরনস থাকে, এবং একদম টিপে থাকে গ্লিয়াল সেলস অ্যান্ড রেনশ সেলস। গ্লিয়াল সেলস সাধারণত আমাদের সহায়ক কোষ বা কোষ হিসেবে, এটা কোনো নিউরনস না। আর রেনশ সেল সাধারণত সাইন্যাপটিক ইনহিবিশনে এরা সহায়তা করে। এইভাবে কিন্তু বিভিন্ন ধরনের, তবে এই ভেন্ট্রাল গ্রে পোর্শনের সেলগুলো সাধারণত মোটর ফাংশনের সাথে যুক্ত হয় বেশিরভাগ ক্ষেত্রে। এই হচ্ছে আমার সেলসের ডিস্ট্রিবিউশন। বিজ্ঞানীরা আরও কিছু কাজের সুবিধার্থে এই গ্রে ম্যাটার পোর্শনকে কতগুলো কি বলা হয় নিউক্লিয়াস অংশে ভাগ করেছে। নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসগুলো কি কি নিউক্লিয়াস অংশে ভাগ করেছেন। এই নিউক্লিয়াস কিন্তু সেই নিউক্লিয়াস না যেগুলো মানে হচ্ছে কোষের মাঝখানের একটি কোষীয় অঙ্গাণু বা কোষের মস্তিষ্ক হিসেবে কাজ করে, সেই নিউক্লিয়াস না। এই নিউক্লিয়াস হচ্ছে কতগুলি নিউরনের কোষদেহের একটি সমাহার। কোষদেহের একটি সমাহার মানে হচ্ছে অনেকগুলি নিউরনের একই কার্য সম্পন্নকারী কতগুলি নিউরন একসাথে সমষ্টিবদ্ধ হয়ে যে স্ট্রাকচার তৈরি করে গ্রে ম্যাটার পোর্শনে, তাকে বলা হয়ে থাকে নিউক্লিয়াস। যেমন এর ডরসাল অংশে থাকে পস্টেরো মার্জিনাল নিউক্লিয়াস, একদম টিপে। তারপরের অংশে থাকে সাবস্টারসিয়া জিলোটিনোসা অফ রোনাল্ডো। তারপরের অংশে থাকে নিউক্লিয়াস প্রপায়াস। তার ইন্টারমিডিয়েট পোর্শনে থাকে মিডিয়াল নিউক্লিয়াস। ল্যাটেরাল অংশে থাকে হচ্ছে ডরসাল নিউক্লিয়াস। আচ্ছা, ল্যাটেরাল পোর্শন অংশে থাকে ল্যাটেরাল নিউক্লিয়াস, মিডিয়াল নিউক্লিয়াস, এবং ভেন্ট্রাল অংশে থাকে বিভিন্ন ধরনের রেট্রোডরসাল নিউক্লিয়াস, ডরসোল্যাটেরাল নিউক্লিয়াস, ভেন্ট্রোল্যাটেরাল নিউক্লিয়াস, অ্যাক্সেসরি নিউক্লিয়াস, ভেন্ট্রোমিডিয়াল নিউক্লিয়াস, ফ্রেনিক নিউক্লিয়াস, ডরসোমিডিয়াল নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসগুলো কিন্তু বিভিন্ন ধরনের কাজের সাথে যুক্ত। যেমন সাবস্টান্সিয়া জিলেটিনোসা অফ রোনাল্ডো সাধারণত পেইন নার্ভস মানে পেইন নিউরনস দিয়ে সাধারণত তৈরি হয়, এবং এগুলো গেট কন্ট্রোল হিসেবে কাজ করে। মার্জিনাল সেলসের সাধারণত টাচ নিউরনস থাকে। নিউক্লিয়াস প্রপায়াসের সাথে মধ্যে থাকে হচ্ছে টাচ, প্রেশার, প্রপায়োসেপশনের জন্য দায়ী যেসব নিউরনস তার কোষদেহ। ডরসাল নিউক্লিয়াসে থাকে টেম্পারেচার, টিকলিং বা কাতুকুতু বা ফাইন টাচ, এই ধরনের কিছু রিসেপ্টার্স কিন্তু এখানে থাকে। ল্যাটেরাল অংশের নিউক্লিয়াসগুলো সাধারণত অটোনমিক ফাংশন যেমন সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক ফাংশনের সাথে যুক্ত, আমরা আগেই বলেছি। এবং আলফা মোটর এবং গামা মোটর নিউরনস আমরা জানি বিভিন্ন ধরনের এক্সট্রা ফিউজাল বা মাসেল স্পিন্ডেলের সাথে এটা যুক্ত থাকে। এবার আমরা জানবো স্পাইনাল নার্ভ সম্বন্ধে। স্পাইনাল নার্ভ সাধারণত আমরা জানি 31 জোড়া হয়। 31 জোড়া স্পাইনাল নার্ভ কিন্তু স্পাইনাল কর্ডের দুই পাশ থেকে এভাবে ইন্টারভার্টিব্রাল ফোরামিনার মধ্যে দিয়ে বেরোয়। প্রসঙ্গত বলে রাখি, প্রথম C1 পেয়ার অফ নার্ভ কিন্তু কখনোই ইন্টারভার্টিব্রাল ফোরামিনা দিয়ে বেরোয় না, এরা বেরোয় হচ্ছে অক্সিপিটাল বোন এবং অ্যাটলাসের মাঝখানে যে গ্যাপ থাকে সেইখান দিয়ে। বেশ, এবার আমরা জেনে নিই যে কিভাবে এই কি বলা হয় স্পাইনাল নার্ভ বা সুষুম্না স্নায়ুর উৎপত্তি ঘটে। দেখো, এক জোড়া সুষুম্না স্নায়ু দুই দিক থেকে নির্গত হয়, লেফট এবং রাইট, মানে হচ্ছে ডান এবং বাম দিক থেকে, এবং প্রত্যেকটা এই স্পাইনাল নার্ভ তৈরি হয় এক জোড়া নার্ভ রুট দিয়ে। সেই নার্ভ রুট হচ্ছে ডরসাল নার্ভ রুট এবং ভেন্ট্রাল নার্ভ রুট। এই এক জোড়া স্পাইনাল নার্ভ রুট দিয়ে কিন্তু একটা স্পাইনাল নার্ভ তৈরি হয়। এরকম ভাবে কিন্তু দুই দিকেই কিন্তু এই এক জোড়া করে এরকম ডরসাল এবং ভেন্ট্রাল নার্ভ রুট থাকে। এই ডরসাল নার্ভ রুট তৈরি হয় সাধারণত সেন্সারি নিউরনসের অ্যাকশনগুলোর বান্ডিল দিয়ে, এবং ভেন্ট্রাল নার্ভ রুট তৈরি হয় সাধারণত মোটর নিউরনসের অ্যাকশনসের বান্ডিল দিয়ে। প্রত্যেকটা নার্ভ রুট আবার কতগুলো সরু 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 শাখা প্রশাখায়, প্রায় 15 থেকে 20টা মতন সরু সরু শাখা প্রশাখায় বিভক্ত হয়ে নার্ভ রুটলেটস তৈরি করে। এই নার্ভ রুটলেটসগুলো একসাথে মিলিত হয়ে কিন্তু নার্ভ রুট তৈরি হয়। দেখো, এই ডরসাল নার্ভ রুট এই রুটলেটসগুলোই কিন্তু আমার স্পাইনাল কর্ডের মূল দেহের সঙ্গে সংযুক্ত হয়।
দেখো ডর্সাল নার্ভ রুটে কিন্তু একটি ফোলা অংশ দেখা যায়, যাকে বলা হয় থাকে ডর্সাল রুট গ্যাংলিয়ন বা ডর্সাল রুট গ্যাংলিয়া। এই ডর্সাল রুট গ্যাংলিয়ার মধ্যে কিন্তু সেন্সারি নিউরনসের কোষ দেহটা থাকে এবং এইখান থেকে এইখান থেকে এর ডেনড্রনটা সাধারণত গ্রে ম্যাটার পোর্শনে প্রবেশ করে এরা 3 রকম ভাবে প্রসেস হতে পারে। এক হতে পারে এরা কিন্তু ডাইরেক্টলি হোয়াইট ম্যাটার অংশে চলে গিয়ে অ্যাসেন্ডিং স্পাইনাল ট্রাক্ট তৈরি করতে পারে। সেকেন্ডলি এরা ডর্সাল গ্রে হর্ন পোর্শনে সাইন্যাপস করার পরে এরা কিন্তু সেকেন্ড অর্ডার নিউরনের উৎপত্তি ঘটায়। সেকেন্ড অর্ডার নিউরন কিন্তু ডিরেক্টলি স্পাইনাল ট্র্যাক্ট অ্যাসেন্ডিং স্পাইনাল ট্র্যাক্ট তৈরি করতে পারে। ঠিক একই রকম ভাবে এরা সাইন্যাপস করে কোনো এরকম ইন্টারনিউরনের সাথে। ইন্টারনিউরন কি করে, ডিরেক্টলি একদম এই একই সেগমেন্টের মোটর নিউরনের সাথে সাইন্যাপস করতে পারে। এইভাবেই কিন্তু প্রসেস হতে পারে, 3 রকম ভাবে প্রসেস হতে পারে। ঠিক একই রকম ভাবে মোটর নিউরনসও কিন্তু 3 রকম ভাবে প্রসেস হতে পারে। এক হতে পারে ব্রেন থেকে যে ডিসেন্ডিং ট্রাক্টটা নামে, সেই ডিসেন্ডিং ট্রাক্টটাই কিন্তু একদম ডিরেক্টলি ভেন্ট্রাল রুটের মাধ্যমে একদম সারা দেহে ছড়িয়ে যেতে পারে। আবার হতে পারে কি যে সেকেন্ড অর্ডার নিউরনটা এই ভেন্ট্রাল গ্রে হর্ন পোর্শনে সাইন্যাপস করার পরে এরা ভেন্ট্রাল রুটের মধ্যে দিয়ে প্রবেশ করতে পারে। আবার হতে পারে যেসব ইন্টার নিউরনসগুলো আমার সেন্সারি নিউরনস থেকে সাইন্যাপস করে আসে, সেগুলো কিন্তু এখানে কিন্তু সাইন্যাপস করে আবার কোনো মোটর নিউরনসের সাথে সাইন্যাপস করতে পারে। আচ্ছা, এই রকমভাবে কিন্তু 3 রকমভাবে প্রসেসড হতে পারে আমাদের নিউরনসগুলো। আচ্ছা দেখো, এইবার আমি জানাবো যে কি না তোমার এই বিভিন্ন রকম শাখা প্রশাখা সম্বন্ধে নার্ভসের কিরকম। দেখো এই স্পাইনাল নার্ভস দুই দিকে দুটো লেফট এবং রাইট স্পাইনাল নার্ভ বা সুষুম্না স্নায়ু তৈরি হওয়ার পরেই এরা কিন্তু ইন্টারভার্টিব্রাল ফোরামিনার মধ্যে বেরোয় এবং কিছু দূর যাওয়ার পর এরা কিন্তু কতগুলি শাখা প্রশাখায় বিভক্ত হয়। এই শাখা প্রশাখাগুলোকে র্যামি বলে। এই র্যামি 2 রকম হয়, যেমন ডর্সাল অংশে যে র্যামি দেখা যায় তাকে বলা হয় ডর্সাল র্যামাস, এবং ভেন্ট্রাল অংশে যে র্যামি দেখা যায় তাকে বলা হয়, যে শাখা দেখা যায় তাকে বলা হয় ভেন্ট্রাল র্যামাস। ডর্সাল র্যামাস বডির পেছন বা ব্যাক সাইডে নার্ভ সাপ্লাই করে এবং ভেন্ট্রাল র্যামাস সাধারণত বডির সম্মুখ ভাগের অংশে নার্ভ সাপ্লাই করে। এছাড়াও আরেকটি শাখা যাকে বলা হয় মেনিনজিয়াল ব্রাঞ্চ, সেটা কিন্তু আবার পুনরায় ভার্টিব্রাল ক্যানেলে প্রবেশ করার পরে এরা কিন্তু মেনিনজেস বা বলেছিলাম যে সুরক্ষা আবরক, তাতেও কিন্তু নার্ভ সাপ্লাই করতে পারে। এইভাবেই কিন্তু এরা বিভিন্ন রকমের নার্ভ সাপ্লাই করে। বিভিন্ন ধরনের আমার স্পাইনাল নার্ভ দেখা যায়, যেমন কিছু হলো যেমন ইন্টারকস্টাল নার্ভ, আলনার নার্ভ, রেডিয়াল নার্ভ, ফিমোরাল নার্ভ, অবটিউরেটর নার্ভ, সায়াটিক নার্ভ। সুতরাং সায়াটিক নার্ভ হলো দেহের সবথেকে দীর্ঘতম নার্ভ। দেখো এইখানে আমি একটা রিফ্লেক্স আর্ক বা প্রতিবর্ধ পথ আমি দেখিয়েছি। দেখো রিসেপ্টর বা গ্রাহক থেকে একটি সংজ্ঞাবাহু বা সেন্সারি নার্ভ উৎপন্ন হওয়ার পর সেটি ডর্সাল নার্ভ রুটের মাধ্যমে ডর্সাল গ্রে হর্নে প্রবেশ করে। স্পাইনাল কর্ডের ডর্সাল গ্রে হর্নে প্রবেশ করার পরে এরা সাইন্যাপস করে কোনো একটি ইন্টার নিউরনের সাথে। এই ইন্টার নিউরন আবার ভেন্ট্রাল গ্রে হর্নে পৌঁছে এরা কিন্তু সাইন্যাপস করে আরেকটি মোটর নিউরনের সাথে বা চেস্টিউ নিউরনের সাথে, আজ্ঞাবহ নিউরনের সাথে। তার অ্যাকশনটা ভেন্ট্রাল নার্ভ রুটের মাধ্যমে দেহে ছড়িয়ে পড়ে এবং ইফেক্টরে এসে পৌঁছায়। ইফেক্টর মানে হচ্ছে কারক, সেটা কোনো পেশি কিংবা এই ধরনের গ্ল্যান্ড বা গ্রন্থি সেটা হতে পারে। বেশ, এবার আমরা জানবো ডার্মাটোমাল রুল সম্পর্কে। কি এই ডার্মাটোমাল রুল? এই ডার্মাটোম কথাটা এসছে ডার্মিস থেকে। ডার্মিস মানে হচ্ছে ত্বক। সুতরাং এই ডার্মাটোমাল রুল এক্সপ্লেন করে যে সুষুম্না কাণ্ডের যে বিশেষ সুষুম্না স্নায়ু, সুষুম্না কাণ্ডের সেগমেন্টের বিশেষ সুষুম্না স্নায়ু, যেটা C1 হতে পারে, C4 হতে পারে, T1, T2 যাই হোক না কেন, সেই সুষুম্না স্নায়ু আমাদের দেহের ঠিক কোন অংশের ত্বকের সঙ্গে সংযুক্ত হয় বা কোনো অংশের ত্বককে ইনারভেট করে, সেটাই কিন্তু এই ডার্মাটোমাল রুলের মাধ্যমে কিন্তু ব্যাখ্যা করা যায় বা বোঝানো যায়। দেখো এই ছবিটায় দেখো, খুব পরিষ্কারভাবে বুঝতে পারবে। যেহেতু দেখো সার্ভাইকাল অংশটা হাত বা আপার এক্সট্রিমিটিসে
নার্ভ সাপ্লাই করে, সেন্সারি নার্ভ, বিশেষ করে সেন্সারি নার্ভ সাপ্লাই করে, সেটা কিন্তু এইভাবে বোঝানো হয়েছে। দেখো C5 যেমন আর্মে, C6 যেমন হাতের তালুতে, C7 হাতের আঙুলে, C3 যেমন গলার কাছে, এইভাবে। তারপর দেখো T1, T2, T3, T4 এগুলো সবই কিন্তু দেহে। এখানে ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, মানে হচ্ছে সম্মুখ ভাগ, দেহের পিছনের ভাগ সবই দেখি। যেমন লাম্বারগুলো সব পায়ে, এবং S1 দেখো পায়ের পাতায়। এইভাবে কিন্তু নার্ভ সাপ্লাইটা বোঝানো সম্ভব হয়। শুধুমাত্র মানুষের মুখটাই কিন্তু শুধুমাত্র কোনো স্পাইনাল নার্ভ বা সুষুম্না স্নায়ু দ্বারা ইনারভেটেড হয় না। এটি কিন্তু ট্রাইজেমিনাল নার্ভ, মানে হচ্ছে পঞ্চমতম ক্রেনিয়াল নার্ভ বা করটিক স্নায়ুদের এটা ইনারভেটেড হয়। আচ্ছা, তাছাড়া বাকি দেহের সমস্ত অংশই কিন্তু সুষুম্না স্নায়ু বা স্পাইনাল নার্ভ দ্বারা এটা হয়। ত্বক, সংশ্লেষের ত্বক অবশ্যই। আচ্ছা দেখো, এই হচ্ছে ডার্মাটোমাটোড। এর কিন্তু একটা মেডিকেল সিগনিফিক্যান্স রয়েছে। কি মেডিকেল সিগনিফিক্যান্স? না, যদি আমার ত্বকের কোনো একটা, যদি আমার কোনো দেহের কোনো বিশেষ অংশের ত্বক যদি অবশ হয়ে যায়, তখন চিকিৎসকরা কিন্তু বুঝতে পারেন যে স্পাইনাল কর্ডের ঠিক কোন অংশটা ড্যামেজ হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে বা আঘাত লেগেছে, এবং সেই মতন তারা চিকিৎসা করতে পারেন। আবার অ্যানাস্থেটিক্সরা, মানে হচ্ছে যারা অজ্ঞান করেন কোনো সার্জারির সময়, তারাও কিন্তু এই ডার্মাটোমাল রুল ফলো করেই কিন্তু এই ধরনের অ্যানাস্থেটিক্স ড্রাগ তারা প্রয়োগ করেন। আচ্ছা, তা আজকে আমার ভিডিও আজকে এইটুকুই। নেক্সট ভিডিওতে আমি স্পাইনাল ট্রাক্ট সম্পর্কে আলোচনা করব, যেগুলি স্পাইনাল কর্ডের হোয়াইট ম্যাটার পোর্শনে থাকে, সাধারণত অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং ট্রাক্ট হিসেবে থাকে, যেগুলোকে সেন্সরি এবং মোটর ট্রাক্টসও বলা হয়। বেশ, তাহলে আজকের ভিডিও এইটুকুই। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা কমেন্টস করবে, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।